দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আমি দুইবার স্টেপ নিয়েছি লাইভ করার জন্য, কিন্তু আমি দেখলাম কোনো একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা এখনো হচ্ছে, কিন্তু তারপরে আমি লাইভ নিয়েও করবো এবং পরবর্তীতে আমি চেষ্টা করব বিষয়টাকে ডিল করার জন্য। আমি জানি না কোথায় সমস্যাটা হচ্ছে, হয়তোবা আমি ফিগার আউট করে পরবর্তীতে আপনাদেরকে আমি আপডেট দিতে পারবো। দর্শকবৃন্দ, যেই বিষয়গুলো নিয়ে আজকের আমি কথা বলতে চাচ্ছি, সেই বিষয়গুলো অত্যন্ত টাচি একটা বিষয়। যেমন ইদানিং বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, এরা অনেকগুলো বিষয়ে কথাবার্তা বলতে যাচ্ছে, যে কথাগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল, এবং সচরাচর একটা কথা এখন প্রচলিত যে এই মুহূর্তে যদি সুষ্ঠু নির্বাচন হয়, পক্ষপাতিত্ববিহীন একটা নির্বাচন হয়, জনগণের যদি ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে বিএনপি সরকার গঠন করবে। এ ধরনের একটা আলাপ আলোচনা মাঠে কন্টিনিউয়াসলি, ইভেন দেন যারা বিএনপি কে পছন্দ করে না তারাও জানে যে বিএনপি সরকার গঠন করবে। এখন পাশাপাশি আবার বিএনপির কতগুলো বার্ডেনও সামনে আছে। কি বার্ডেন সামনে আছে? বিএনপির ক্ষমতায় না যেই তারা যেভাবে জায়গা দখল করছে, বাড়িঘর দখল করছে, চাঁদাবাজি করছে, অন্যান্য দলের লোকজনদেরকে পিটিয়ে পঙ্গু করছে, পুলিশদের সাথে মারামারিতে জড়িয়ে যাচ্ছে এবং জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে বিষয়টা একটু বেমানান হয়ে যায় যে জনপ্রিয় একটা দল বিএনপি, তাদের বর্তমান অবস্থা এরকম কেন হবে? তারপরে হচ্ছে, মানে এই বিষয়টা কি আমি আর আপনি অ্যাভয়েড করতে পারবো? না, আমরা অ্যাভয়েড করতে পারবো না। সমস্যাটা এভাবে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে স্টাডি করেছি, এবং বিষয়টা আসলে কি। যেমন দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আগে বলি, আপনাদের খেয়াল আছে 2014, 2018 নির্বাচনে, 2024 নির্বাচনে বিএনপি চেষ্টা করেছে অংশগ্রহণ না করার জন্য, এবং পরবর্তীতে আবার একটা নির্বাচনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন একটা দলে যোগ দিয়ে নির্বাচনে গিয়ে একটা ভরাডুবি করেছে নিজেদেরকে। এবং বিএনপির মধ্যেও বেশ কিছু অতিথি, আমি যাদেরকে বলবো অতিথি নেতা, অতিথি কর্মী, অতিথি সমর্থক। আমি অতিথি শব্দটা, সবাই বলেন আমি সবসময় খারাপ গালি দিয়ে একটা কথা বলি, কিন্তু আজকের একটু ভালো শব্দটা আমি ব্যবহার করলাম, অতিথি নেতা। ফর এক্সাম্পল, বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে তারা একসময় চিন্তা করতে পারে কাদের সিদ্দিকীর মতো সামাজিক পতিতা এবং ডক্টর কামাল হোসেনের মতো মুজিবের প্রেমী একটা লোক বিএনপির নেতৃত্ব দিতে পারবে, বিএনপি কে নির্বাচনে গিয়ে সঠিক একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। কতটা দেউলিয়া হলে বিএনপি ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এবং বিএনপির মধ্যে এমনও নেতা কর্মী, আমি কর্মী এবং সমর্থকদের আমি কোনো প্রকার ব্যর্থতা দেখি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, কিন্তু সিনিয়র নেতা এবং যারা সিদ্ধান্ত তৈরি করে, সিদ্ধান্ত ডিসিশন মেকার যারা, তাদের ব্যর্থতা, তাদের অদূরদর্শিতা, তাদের বিচার বুদ্ধি, সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি, তাহলে মিলিয়ে একটা জিনিস বেরিয়ে আসে, বিএনপির এই দুর্বলতা নিয়ে, এই দুর্বলতার সুযোগটা কারা নিচ্ছে জানেন? এই সুযোগটা নিচ্ছে অতিথি নেতা। বিএনপির মধ্যে আওয়ামী লীগ যখন ঢুকে, বিএনপির ভিতরে যদি কেউ বামপন্থী নেতারা এসে ঢুকে এবং তাদেরকে শরিক দল হিসাবেও তাদেরকে যদি দলের ভিতরে নেয়, ইটস বিকাম এ বার্ডেন, ইটস বিকাম ক্যান্সার। মানে আমি ক্যান্সার শব্দটা উচ্চারণ করলাম। আওয়ামী লীগের কোন একসময় বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না। আওয়ামী লীগ, জাসদ, সর্বহারা পার্টি, কমিউনিস্ট পার্টি, এদের বাড়িতে কেউ ছিল না। তাহলে বিএনপিতে যারা এসছে তারা তো বিভিন্ন দল থেকে এসছে। এখন যখন বিএনপি গঠন হয়েছে, যখন যারা এসেছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা পায় নাই, আওয়ামী লীগ থেকে হাড্ডি মাংস পায় নাই,
তারা বিএনপির সামনে এসে বলছে আমাদেরকে নাও। এটা হতে পারে আড্ডি মাংস পায় না। আবার আরো একটা হতে পারে, দর্শকবৃন্দ আপনাদের মনে আছে, বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের মনে আছে, ছাত্রলীগের ভিতরে জামাতে ইসলামীর ছাত্র শিবিরের লোকজনরা যেভাবে ঢুকেছে, এটাকে ইংরেজিতে বলে ইনকারশন, যেভাবে হয়েছে, তাতে পরবর্তীতে ছাত্র শিবিরের নেতারা শক্তিশালী হয়ে তাদের উদ্দেশ্য সফল করে তারা বেরিয়ে এসছে। বিএনপি কি এটা থেকে কোনো প্রকার শিক্ষা নিচ্ছে? আপনাদের কি মনে হয় বিএনপি এটা থেকে শিক্ষা নিচ্ছে? এই শিক্ষা থেকে তারা ভবিষ্যতে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, তাদের নেতৃত্ব চেঞ্জ করবে, তাদের সিদ্ধান্ত চেঞ্জ করবে, এমনকি কিছু দেখছেন কিনা আপনারা? আপনাদেরকে আমি কথায় কথায় ডক্টর কামাল হোসেনের রেফারেন্স এটা দিলাম। আমি ডক্টর কামাল হোসেনকে অসৎ মানুষ, খারাপ মানুষ, দর্শকবৃন্দ আমি এটা বলছি না। ডক্টর কামাল হোসেন অত্যন্ত সম্মানী একজন বিজ্ঞ জুরিস্ট, একজন ভালো আইনজীবী। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে ভদ্রলোকের বিভিন্ন জায়গায় তার উদারতা রয়েছে, তার ভালোবাসা রয়েছে, তার অবদান রয়েছে প্রফেশনাল ক্ষেত্রে। সেক্ষেত্রে ডক্টর কামাল হোসেনকে আমার খারাপ বলার কোনো কারণ নাই। আমি কি তার মেয়ে সারা হোসেনকে আমি খারাপ বলবো? অ্যাবসলিউটলি পজিটিভলি নট। এখন কাদের সিদ্দিকী, যাকে কেন বঙ্গবীর বলা হয় আমার কোনো ধারণা নাই। তো আমি হিস্ট্রি পড়েছি, ওই হিস্ট্রির জন্য কাদের সিদ্দিকীকে রয়ের বড় দালাল হবে, রয়ের স্বার্থ উদ্ধার করবে, ভারতের স্বার্থ উদ্ধার করবে, এজন্য তাকে বঙ্গবীর খেতাব দেওয়া হবে। এই জন্য তাকে দাঁড় করিয়ে বিশাল বঙ্গবীর দিয়ে তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা হবে। সাবজেক্ট আমার বোধগম্য না। দর্শকবৃন্দ একা একা একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা রানী হাসিনা শেখ নিজে ভারতে আসার পরে কাদের সিদ্দিকীকে তার দলে জায়গা দেয় না। কেন জায়গা দেয় না জানেন? একটা কারণে দেয় না। হাসিনা শেখ জানতো কাদের সিদ্দিকী একটা ভারতীয় বেশ্যা, সে নিজেও একটা ভারতীয় চুতমা রানী, কিন্তু একটা কথা আছে না, এক খয়রাতি আর এক খয়রাতিরে দেখতে পারে না। কাদের সিদ্দিকী হচ্ছে ডাবল খয়রাতি। কাদের সিদ্দিকী নীতিগতভাবে খয়রাতি, টাকা পয়সার দিক থেকে খয়রাতি, এবং তার দূরদৃষ্টি বলতে কোনো কিছু আছে এটা মনে হয় না। তার দূরদৃষ্টি শুধু একটা জায়গায় আছে, সে নিজে কি পাবে? মোহাম্মদপুরের একটা বাড়ি অ্যালট পাবে, বাংলাদেশ থেকে দৌড়ান দিলে ভারতের কোন জায়গায় গিয়ে পলাবে এটা জানে, এবং কোথা থেকে তার ফায়দা হাসিল করতে পারে। কাদের সিদ্দিকী এবং তার ভাই লতিফ সিদ্দিকী, তারা দুই ভাইয়ের কেউই ব্যতিক্রম না। তারা তাদের স্বার্থটাকে এমন ভাবে দেখে যে আমার কোলে যা এসে পড়বে আমি সেটা লুফে নেব। সেই কাদের সিদ্দিকীর উপরেও নির্ভর করেছিল বিএনপি। আবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত সম্মানী একজন মানুষ, দেশপ্রেমিক একজন মানুষ, ভালো একজন মানুষ, তার উপরে কখন নির্ভর করলো বিএনপি? যেই মুহূর্তে কাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে যদি বলতো আপনার জন্ম তারিখ কত, উনি বলবে আমি তো ভুলে গেছি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর উপরে বিএনপি নির্ভর করলো কখন জানেন? যে মুহূর্তে জাফরুল্লাহ চৌধুরী নিজের বাবার নামে ভুলে গেছে। এখন বিএনপি তাইলে এই নেতাগুলোর উপরে কেন নির্ভর করতে গেল? একটা কারণে, কারণ বিএনপির সিদ্ধান্ত মেকাররা তাদের এক্সিস্টিং যত নেতা আছে তাদের উপরে আর নির্ভর করতে পারছিল না। একা একা একটু চিন্তা করে দেখেন, বিএনপির যেসব নেতারা আছে তাদের উপরে কোন ক্ষেত্রে তারা নির্ভর করবে? পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে বাংলাদেশের যেটাই আমরা অভ্যস্ত, সেক্ষেত্রে পরিবারের কাছে যারা বেশি চাকর, পরিবারের কাছে যারা বেশি অনুগত, তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়। এক্ষেত্রে ব্যতিক্রম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এক্ষেত্রে ব্যতিক্রম আব্দুল আউয়াল মিন্টু, এক্ষেত্রে ব্যতিক্রম আমির খসরু মাহমুদ, এক্ষেত্রে ব্যতিক্রম মির্জা আব্বাস, এক্ষেত্রে ব্যতিক্রম ইকবাল হোসেন টুকু, এর মধ্যে ব্যতিক্রম সামাওবাদ।